বাধ্যতামূলক হলেও রাজুকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেওয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই, সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। বাজেটেও অর্থনীতিবিদদের। এবং স্বাধীনতার ৪৫ বছরও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্য পণ্যের। নেই বিদেশ থেকে আমদানির তথ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আসছে বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ এবং যথাযথ ব্যবহার নিয়ে। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিডব্লিউসিসি এর ডিরেক্টর রিদমা খান। জনাব রিদমা খান, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য যে আমি আমার বক্তব্য এবং প্রত্যাশাগুলো আপনাদের সামনে রাখতে পারছি। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে সংশ্লিষ্ট কিছু খবর দেখে আসি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে অকুপেন্সি সনদ নেয়ার পরই ভবনে গ্যাস সংযোগ দেওয়ার আইন থাকলেও মানা হচ্ছে না তা। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ অকুপেন্সি সনদ বাধ্যতামূলক করা হলেও তিতাস বলছে তারা নাকি বিষয়টি জানেনই না। নগর বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় একের পর এক ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ঝুঁকি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। গ্যাস প্রাকৃতিকভাবে পাওয়া এই মূল্যবান সম্পদটি আমাদের যেমন জ্বালানি চাহিদা পূরণ করছে, তেমনি সচল রাখছে আমাদের শিল্প কারখানা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে যে হারে বর্তমানে এর ব্যবহার হচ্ছে, এভাবে চলতে থাকলে 2025 সালের আগেই ফুরিয়ে যাবে বর্তমান গ্যাসের জাতীয় মজুদ। এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এমন অশনি সংকেতের পরও গ্যাসের ব্যবহারে নেই তেমন কোনো সতর্কতা। বিশেষ করে রাজধানীর বাসাবাড়িতে সংযোগ দেওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না আইন। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেটের বাধ্যবাধকতা থাকলেও তা নাকি জানাই না তিতাস। 2008 থেকে ইমপ্লিমেন্ট করার মতো করে যদি আসতো আর আমাদের গ্যাসের ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে তৈরি হতো, তাহলে আমাদের গ্রেজেটে প্রকাশ হতো, যেটা আমাদের গ্রেজেটের ভিতরে সেই আইনটার ক্ষেত্রে বলা হয় না, যেটা মেনে করতে হবে। অকুপেন্সি সার্টিফিকেট প্রদর্শন করতে পারলেই বিদ্যুৎ, গ্যাস এগুলো সংযোগ পাবেন। যারা যারা এই সংযোগ দিচ্ছেন তারাই এটা চেক করে দেখতে পারেন যে এই সংযোগ দেওয়াটা কি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে। সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় অকুপেন্সি নিয়ে ভবন মালিকদেরও নেই মাথা ব্যথা। রাজুক নকশা হইতে এবং কতটি চুলা, কতটি কি প্ল্যান হইতে, ওয়ার্কিং প্ল্যান হইতে, এগুলো সমস্ত জমা দেওয়া হয়। দিলে ওরা এসে তদন্ত করে, যদি আমি গ্যাস পাওয়ার উপযোগী হই তখন ওরা আমাকে গ্যাস কালেকশন দিয়ে দেয়। গ্যাস কোম্পানি বলে বিদ্যুৎ, তারা একটু দেখে যে না এখন এটা দেওয়ার মতো অবস্থা তারা দিচ্ছে। একদম ফিতা কেটে অকুপেন্সি এভাবে হয়তো করা সম্ভব হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি ভবন আইন মেনে তৈরি করা হয়েছে কিনা তার একমাত্র মানদণ্ড রাজুক থেকে দেয়া এই ছাড়পত্র। আইনকে অবজ্ঞা করার একটা কালচার আমরা আইনের মধ্যেই ফাঁকফোকর হিসেবে রেখে দিই। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া সংযোগ নেওয়া যদি সম্ভবই হয়, তাহলে মানুষ কেন অকুপেন্সি সার্টিফিকেট নেবে? এর জন্য দায়ী যেমনি করে ভূমি আবাসন ব্যবসায়ীরা, তেমনি করে রাজুকের উদাসীনতা। বিশ্লেষকদের মতে অকুপেন্সির বিধান না মানায় বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করেও বিল দিচ্ছে আবাসিক ব্যবহারের। এর ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গুলশানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিক্যাটের বাসভবনে বিএনপি নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নেতারা গুলশান কার্যালয়ে গেছেন, সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, হ্যাঁ ইমতিয়াজ, আপনি জানেন যে আজ ঠিক সকাল 7:30 নাগাদ গুলশান 2-এর 58 নম্বর রোডে যে মার্কিন রাষ্ট্রদূত বার্নিক্যাটের বাসভবন রয়েছে, সেখানে কিন্তু হঠাৎ করে বিএনপির যে রাজনৈতিক দল, তাদের আমরা যতটুকু জানতে পেরেছি 5 থেকে 7 জনের একটি সদস্যের দলের সঙ্গে সেখানে একটি হঠাৎ করে বৈঠক হয়। এবং এই যে বিষয়টি আমরা জানতে পেরেছি, সেখানে কিন্তু মার্কিনের যে মার্কিন পররাষ্ট্র সচিব উইলিয়াম ই টড
তিনিও সেখানে ছিলেন এবং আপনি জানেন যে গতকাল কিন্তু তিনি বাংলাদেশ সফরে এসেছেন। আমরা জানি যে তিনি এই সফরে বার্নিকারকে সাথে নিয়ে শুধু বিএনপি নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এসব বিষয়ে কিন্তু তার বিভিন্ন বৈঠক করার কথা রয়েছে। তো আমরা এখানে এসে যতটুকু দেখেছি যে এই বিএনপি কার্যালয়ে এখন কিন্তু গুলশান বিএনপি কার্যালয়ে ওখানকার বৈঠক শেষ করে এখানে বিএনপি নেতারা এখন রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি এবং মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র সচিবের এই বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং মঈন খান, যিনি মূলত বৈদেশিক বিষয়গুলো দেখেন বিএনপি রাজনৈতিক দলের, মঈন খান এখানে উপস্থিত ছিলেন। তো আমরা যে কিছুক্ষণ আগে এখান থেকে নজরুল ইসলাম খান বের হয়ে গিয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে ক্যামেরার সামনে কোনো কিছু বলেননি, তবে যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় তিনি আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলেছেন যে যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তো মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা মূলত বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। এবং তারা আরো বলেছেন যে আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে যে একটি বিষয় রয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির একজন যুগ্ম মহাসচিব তার আসলাম চৌধুরীর সঙ্গে যে একটি যোগ সাজসের বিষয় উঠেছে বৈঠকে, সেই বিষয়টি আলোচনা হয়েছে কিনা সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেননি নজরুল ইসলাম খান। তো এখনো কিন্তু এই বিএনপি কার্যালয়ের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি মঈন খান এবং আমির খসরু মাহমুদ উপস্থিত রয়েছেন। তা আমরা অপেক্ষা করছি গণমাধ্যমের কর্মীরা তারা যখন বের হয়ে আসবে আজকের এই বৈঠকের মূলত কি বিষয়ে বৈঠক হয়েছে এবং এখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমরা তাদের কাছ থেকে জানতে পারবো। তো আমরা এমনি যখন অপেক্ষা করছি কখন মঈন খান এবং আমির খসরু মাহমুদ এই কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং তৎক্ষণাৎ আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আজকের বৈঠকে মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় আলোচনা হয়েছিল যে আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু আজকে মার্কিন রাষ্ট্রদূত এবং বিএনপি নেতাকর্মীরা একসঙ্গে একটি সকালের নাস্তা একসঙ্গে করেছেন। তো ইমতিয়াজ, মোটামুটি এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। ইমতিয়াজ। দর্শক, গুলশানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের বাসভবনে বিএনপি নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে নেতারা গুলশান বিএনপি কার্যালয়ে গেছেন, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। এবার বাজেট প্রসঙ্গ। বিগত অর্থবছরের মতো আগামী বাজেটেও 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি নারী উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানে বার্ষিক বিক্রয় করের পাশাপাশি ব্যক্তিগত আয়কর সীমা বাড়ানোর দাবি তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন শুধুমাত্র অর্থ বরাদ্দ নয়, প্রকৃত নারী উন্নয়নে প্রয়োজন অর্থের সঠিক ব্যবহার। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। সমাজের প্রায় সব ক্ষেত্রেই একজন নারীকে সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতার। আর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে পার হতে হয় আরো অনেক বন্ধুর পথ। অর্থনীতির মূল ধারায় এই অর্ধেক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কিছু বাড়তি সুবিধা চান নারী উদ্যোক্তারা। তাদের দাবি আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি কমানো সহ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট 50,000 টাকা নির্ধারণেরও দাবি করছেন তারা। স্লোগানটাই হচ্ছে এটা যে নারী উদ্যোক্তা বান্ধব বাজেট। এবার যেমন আমরা 100 কোটি টাকার একটা বরাদ্দ ছিল এবং এটা আমরা বেশ অনেকটাই ব্যবহারও করতে পেরেছিলাম। তো আমরা চাবো যে প্রতি বছরেই এই বাজেটে যেন 100 কোটি টাকার যে বরাদ্দ সেটা কন্টিনিউ হতে থাকে। আমাদের আরো অনেক বেশি ট্রেনিং দরকার, দেশে দরকার, বিদেশে দরকার। সেই ক্ষেত্রে আমাদের বাজেটে অবশ্যই একটা বরাদ্দ থাকা দরকার। একজন নারী যখন উন্নতি করবে, সে যখন সেলফ ডিপেন্ডেন্ট হবে, তার অর্থনৈতিক ক্ষমতা যখন সে পাবে, তখনই কিন্তু দেশের এবং সমাজের উন্নতি হবে। জাতীয় নারী উন্নয়ন নীতিতে থাকা কর্মকৌশল অনুসরণ করা এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2013-তে একটা উন্নয়ন নীতি বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে এবং সেইগুলোকে এখন যদি বাজেটের অ্যালোকেশনের সাথে যদি লিংক করা যায়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী কয়েক বছরে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হবে সেটার ব্যবহার যেমন ভালো হবে, সুফলটাও আমরা পাবো। এবং অবশ্যই নারীর জন্য কর সীমা বাড়ানো উচিত, কারণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের জাতীয় উন্নয়নের জন্য ভীষণভাবে দরকার। কারণ আমরা জেন্ডার বাজেট অনেক কয় বছর ধরে দিচ্ছি। আমি আগামী বাজেটে এই অগ্রগতির একটা চিত্র বা যে সমস্যাগুলো কোথায়, এরকম একটা খতিয়ান আমি দেখতে চাই। আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত যন্ত্রপাতির উপর কর মওকুফ সহ নিয়মিত কর পরিশোধকারী নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করা এবং সিআইপি নির্ধারণে নারী উদ্যোক্তা কোটা রাখারও দাবি রয়েছে তাদের। ইমতিয়াজ আহমেদ,
সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিডব্লিউসিসিআই এর ডিরেক্টর রিদমা খান। রিদমা খান, আমরা যেমনটা দেখলাম রিপোর্টে যে নারীদের কিছু দাবি রয়েছে, বিশেষ করে বাজেটে ঘিরে, এবং নারী যারা উদ্যোক্তা রয়েছেন তারা প্রতি বছরই নির্দিষ্ট কিছু দাবি করেন, কিন্তু আসলে বাজেটে তার পুরোটা প্রতিফলন আমরা দেখি না। যেমন গত অর্থ বছরে ছিল 3,50,000 টাকার আয়কর সীমা নির্ধারণ, কিন্তু সেটা আসলে বাস্তবায়নটা আমরা দেখিনি। আপনি তো বিডব্লিউসিসিআই এর সঙ্গে জড়িত রয়েছেন বেশ কবছর ধরেই। আপনার কাছে কি মনে হয় যে বাজেট শুধুমাত্র কি বরাদ্দের মাধ্যমেই নারী উদ্যোক্তাদের উন্নয়ন সম্ভব, নাকি আরো কিছু বিষয় গুরুত্ব দেওয়া উচিত? আমার মনে হয় প্রথমত হচ্ছে যে নারী উন্নয়ন করলেই আমরা দেশের উন্নয়ন করব। তো যদি নারীর উন্নয়ন না হয় তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। এবং আমরা সবসময় যে 100 কোটি টাকা বরাদ্দটা বললে কিন্তু একটা অনেক বড় ফিগার মনে হয় যে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিচ্ছি, কিন্তু আমরা যদি ওটা বাজেটের পার্সেন্টেজ দেখি তাহলে ওটা কিন্তু 26%। সো আমরা যদি নারী উন্নয়নের কথা বলছি, তো নারী উন্নয়ন কিন্তু আমরা নারীরা হচ্ছে বাংলাদেশের 50% পপুলেশন। তো ওনাদের জন্য আমরা 26% যদি বাজেটে না দিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের নারী উন্নয়ন হবে না। এবং বরাদ্দটারও একটা ব্যাপার আছে, হলো যে যেটা আপনিও আপনার রিপোর্টে বলছিলেন যে সঠিক ব্যবহারটা হচ্ছে নাকি না। বরাদ্দটা দেয়া একটা খুবই ভালো পলিসি, কিন্তু সেটা কি সঠিক ব্যবহার হচ্ছে নাকি না সেটার কিন্তু আমাদের কোনো প্রসেস নাই জানার। কোনো ইভ্যালুয়েশন মেকানিজম হচ্ছে না বা কোনো অডিটিং হচ্ছে না। সিন্স কোনো অডিটিং হচ্ছে না, আমরা জানতে পারছি না যে কোন জায়গায় ব্যবহারটা হচ্ছে বা এটা কি অ্যাকচুয়ালি নারী উন্নয়নে কাজ হচ্ছে নাকি না। তো আমার যেটা মনে হয় হলো যে এই বরাদ্দর সাথে আমাদের একটা জেন্ডার মনিটরিং সেল দরকার, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিভিশন ওয়াইজ জানতে পারবো যে এই ডিভিশনে নারী উন্নয়নের জন্য কি কি কাজ করা হচ্ছে, এই যে বরাদ্দ করা অ্যামাউন্টটা আছে এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। এবং এই যে কমিটিটা হবে, এখানে কিন্তু আমরা শুধু পুরুষের কমিটি রাখতে পারবো না, এখানে কিছু নারীদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, জানি আমরা ওনাদেরও ভাষা, ওনাদেরও কনসার্ন গুলা আমরা জানতে পারি। সেটা আসলে বাজেটে কতটুকু প্রতিফলন হয়েছে বিগত বছরগুলোতে, কিংবা যে চলতি বছরে সেখানে আসলে কতটুকু প্রতিফলন হচ্ছে? এইটা তো জানার জন্য আমার অ্যাকচুয়ালি ফ্যাক্টস এন্ড ফিগার্স লাগবে, যেটা হচ্ছে যে আমি যদি একটা কম্প্যারিজন আনতে চাই বা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করতে হই, তাহলে আমার একটা দরকার হবে হলো যে আমার কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স, যে এই বছরে এইভাবে হয়েছে, এই সেক্টরে আমার আরো কাজ করতে হবে, বা এই ডিভিশনে আমরা নারীর উন্নয়ন করতে পারিনি। কিন্তু আমাদের এই অডিট সিস্টেমটাই নাই, আমরা এই অডিটিংটাই করছি না, আমরা জানি না যে কোন দিকে আমাদের এই বরাদ্দ টাকাটা ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমরা বলতে পারছি না যে অ্যাকচুয়ালি আমরা কি এই পলিসি নিয়ে সফল হয়েছি নাকি না। আপনি যেহেতু বিডব্লিউসিসিআই তে আছেন, আমরা সেখানে একটু আসতে চাই যে বিগত চলতি যে অর্থ বছরে সেখানে 100 কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে এবং তার একটি অংশ বিডব্লিউসিসিআই পেয়েছে। তার ব্যবহারটা আসলে কি রকমের হয়েছে, কিংবা কোন পদ্ধতিতে আপনারা সেই অর্থের ব্যবহারটা করছেন? অ্যাকচুয়ালি আমরা যেটা করছি হলো যে আমরা স্কিল এন্ড ক্যাপাসিটি ট্রেনিং, যেটাকে বলে যে নারীদের প্রশিক্ষণ করা, এবং প্রশিক্ষণ করা হচ্ছে যেই ফিল্ডে ওনারা কাজ করতে চাচ্ছে সেক্টর বাই সেক্টর, ওইভাবেই আমরা ওনাদের প্রশিক্ষণ করছি। এবং আমরা কিন্তু অ্যাজ আ চেম্বার আমরা একটা ইনিশিয়েটিভও নিয়েছি যে ওনারা যখন লোন অ্যাপ্লাই করছে বা ওনারা যখন কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমে হচ্ছে, আমরা ওনাদের পেপারস গুলা করে দিচ্ছি। বিকজ আমরা জানি যে গ্রামগঞ্জের নারীরা বা আমাদের নারীরা এখনো ব্যাংকে যাওয়ার সেই ওনাদের ওই আগ্রহ নাই বা ওই ইন্টারেস্ট নাই ব্যাংকে যে লোন নেয়ার। যদিও আমাদের সেন্ট্রাল ব্যাংক কিন্তু খুব ভালো একটা পলিসি করেছে, কিন্তু ওটা নেয়ার ওনাদের আগ্রহ বা ইন্টারেস্ট হচ্ছে না, কারণ ওনাদের মনে হয় যে ওনারা ব্যাংকের কথা বুঝছে না, তো ওই ফর্মালিটি গুলো ওনারা করতে পারছে না। ব্যাংকগুলোকে আসলে সেরকমের তাদেরকে সাহায্য সহযোগিতা করছে অনেক নারী উদ্যোক্তা, কিংবা গ্রামের যে একদম নিচু স্তর থেকে উঠে আসছেন তারা কিন্তু বলে আসলে ব্যাংকগুলো তাদেরকে যথাযথ সাহায্য করছেন না। এবং আপনি এটা বলেছেন, এটা আমার অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমি সিপিডি, ওই যে সেন্টার অফ পলিসি ডায়ালগ, ওখানে কিছুদিন আগে একটা রিসার্চ করেছে, এবং ওই রিসার্চের আপনি কিছু তথ্য যদি দিতে পারি আমি একটু বলি আপনাকে। একটা হলো যে আমরা সেন্ট্রাল ব্যাংকের আমরা জানি একটা পলিসি আছে যে এসএমই যে নারী উদ্যোক্তা আছে ওনাদেরকে আমরা লোন, আমাদের বাংলাদেশের ব্যাংকদের সবাইদেরকে এই উদ্দেশ্যটা দেওয়া হয়েছে যে আপনারা ব্যাংকে লোন দিবেন। কিন্তু আমরা যদি একটু তথ্যগুলো দেখি তাহলে দেখবো যে বেশিরভাগ লোনই কিন্তু ঢাকায় যে নারী উদ্যোক্তারা আছে ওনারা পাচ্ছে, শহর কেন্দ্রিক। জি, শহর কেন্দ্রিক। এবং শহর কেন্দ্রিক না হলেও আমি চিটাগং সিলেটের কথা বলছি না, শুধু ঢাকা, যেটা হচ্ছে 71%, আমরা কিন্তু ঢাকার থেকে ওনারা লোন নিচ্ছে। আমরা যদি একটু দূরে যাই গাজীপুরে, আমরা দেখছি যে ওটা 7%-এ নেমে আসছে, এবং সাভারে ওটা 3%। আমি এর থেকে বেশি ওনারা অ্যাকচুয়ালি ডেটা আমাদেরকে দেননি, কিন্তু আপনি বুঝতে পারছেন যে 3% নারী উদ্যোক্তারা সাভারে যে
ওনারা লোন নিচ্ছে, তার মানে অবভিয়াসলি এই পলিসিটার ইমপ্লিমেন্টেশনে দের ইজ সাম কাইন্ড অফ ল্যাকিং। এবং ওনারা আরো একটা তথ্য দিয়েছিল যে এখনো 69% নারী উদ্যোক্তারা বলেন যে না, আমাদের ব্যাংকে যেতে ভালো লাগে না, কারণ ওনারা আমাদের সাথে কোঅপারেট করে না, বা ওনারা এখনো আমাদের লোন নিতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো আমরা এত 10 বছর ধরে এই পলিসিটাকে লবি করে এনেছি, কিন্তু তবুও কিন্তু এখন ওনাদের প্রবলেম হচ্ছে। সো সেটা হচ্ছে যে একটা পলিসি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইটস ইমপ্লিমেন্টেশন। সো সেটা নিয়েই আমাদের মনে হয় একটু কাজ করতে হবে। আমরা দেখেছি যে 2013-তে নারী উন্নয়ন নীতিমালার কিছু কর্মকৌশল সরকার গ্রহণ করেছিল। জি। আপনি যেহেতু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জড়িত আছেন, সেখানে পড়াচ্ছেন এবং আপনি কিছু গবেষণাও করছেন জি। বিভিন্ন নারী উদ্যোক্তা কিংবা নারীদের বিষয় নিয়ে। তো সেখানে যদি আমি আপনাকে একটি প্রশ্ন করি যে নারী উন্নয়ন নীতিতে যে কর্মকৌশলগুলো রয়েছে সেগুলো আসলে বাস্তবায়নে কেন আমাদের সামনে আসছে না? আমি যেটা আবারই রিপিট করব জিনিসটা, যে আমরা অনেক ভালো পলিসি বানাচ্ছি এবং আমাদের পলিসি যদি আপনি দেখেন অনেক সুন্দরভাবে ড্রাফট করা হচ্ছে, নারীদের নিডস নিয়ে ড্রাফট করা হচ্ছে, কিন্তু দুইটা সমস্যা। একটা হচ্ছে যে আমরা ওটা বাস্তবায়ন হচ্ছে না কিনা এটার কোনো ইভ্যালুয়েশন করি না, এবং যখন আমরা ইভ্যালুয়েশন করি না আমরা জানি না যে আমাদের কোথায় ল্যাকিংস গুলো রয়েছে, কেন ওটা বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমি যেটা বলবো যে অডিটিং করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমি বললাম যে ব্যাংকের পলিসি, সেন্ট্রাল ব্যাংকের একটা মনিটরিং সেল থাকা উচিত, যে কেন এই ব্যাংকরা আমাদের পলিসি এখনো ফলো করতে পারছে না, কেন এখনো নারী উদ্যোক্তারা অ্যাক্সেস টু ফাইন্যান্স পাচ্ছেন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে উনারা কিন্তু গ্রামগঞ্জে আমরা দেখি যে ব্যাংকদের, সব ব্যাংক যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ওদের ব্রাঞ্চ থাকে না, কিন্তু উনাদের কিন্তু একটা পলিসি মানতে হবে সেন্ট্রাল ব্যাংকের, যে আমাদের নারী উদ্যোক্তাদেরকে ফাইন্যান্স দিতে হবে। তো উনারা কিন্তু একটা লিয়াজন করতে পারে উইথ মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা মাইক্রো ক্রেডিটে কাজ করছে, কারণ উনাদের আবার অ্যাক্সেস আছে টু নারী উদ্যোক্তা। সো আমাদের বুঝতে হবে যে আমাদের ল্যাকিংটা কোথায় এবং সেভাবেই আমরা ওভারকাম করব। সো প্রত্যেকটা পলিসিতেই আমি বলবো যে একটা কমিটি থাকা উচিত যেটা এটার ইভ্যালুয়েশনে বুঝুক। আপনারা নারী উদ্যোক্তাদের সাথে বসে বলেন যে এখন আমরা তো আপনাদের জন্য এই পলিসি করে দিয়েছি, সূচিমালা করে দিয়েছি, তো আপনারা এখনো কেন আপনারা এটাকে বাস্তবায়ন করতে পারছেন না। তো ওনাদের প্রবলেমগুলো একটু বুঝার খুবই ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে আসলে যারা সাহায্য সহযোগিতা পায় কিংবা ব্যাংক ঋণের ব্যাপারে ঢাকা শহর কেন্দ্রিক আসলে বেশি সহযোগিতা পেয়ে থাকে, গ্রামের নারীরা আসলে এগিয়ে আসতে পারছেন না। যেহেতু গ্রামে একটি বড় অংশ জনসংখ্যার বসবাস, তো তাদেরকে আসলে তুলে আনার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমে আমি যেটা বললাম যে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সাথে আমরা জড়িত হয়ে ওনাদের সাথে কাজ করি, কারণ ওনারা কিন্তু নারী উদ্যোক্তাদের সাথে কাজ করছেন এবং গ্রামগঞ্জে নারী উদ্যোক্তাদের সাথে কাজ করছেন। আরেকটা যেটা আমি বলবো হলো যে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে করেছে ওমেন ডেভেলপমেন্ট ডেস্ক, এবং এটা একটা খুবই ভালো কাজ যে একটা নারী উদ্যোক্তাদের জন্যই আলাদা একটা অফিস বা একটা ডেস্ক আছে। কিন্তু ওখানেও আমরা দেখলাম যে এখনো আমাদের একটা ভারী অংশের মানুষ, 50% নারী উদ্যোক্তারা বলছেন যে আমরা এখনো ব্যাংকে যে ওরকম সহযোগিতা পাচ্ছি না। এবং এই জন্য আমাদের বুঝতে হবে যে এই যে আমি ওমেন ডেভেলপমেন্ট ডেস্ক বানালাম, যারা ওখানে বসবে ওনাদেরকে প্রশিক্ষণ দেয়া, যে আপনি যে নারীদের সাথে বসবেন, যে নারী উদ্যোক্তাদের সাথে বসবেন, ওনারা নর্মাল উদ্যোক্তা না, ওনারা গ্রামগঞ্জের নারীরা, এবং ওনারা বিজনেস প্ল্যান বা ক্রেডিট ফ্যাসিলিটি বা কোনো ফর্মালিটি বা একটা ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় ওইভাবে ওনারা জানেন না, কারণ আমরা জানি আমাদের গ্রামগঞ্জের নারীরা ওইভাবে শিক্ষিত না এখনো। তো সেই জন্য ওইভাবে ওনাদেরকে প্রশিক্ষণ দেয়া, যে কিভাবে ওনারা নারীদেরকে বলতে পারে, ওনাদেরকে বলে যে আপনারা আসেন, আমরা আপনাদের সহযোগিতা করছি। আমার মনে হয় এই দুটো সেক্টরে আমাদের একটু কাজ করা প্রয়োজন। আপনি নিজেও তো একজন উদ্যোক্তা, একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, তো নারী উদ্যোক্তারা আসলে এখনো কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়? আমরা যেমনটা দেখে থাকি যে নারী উদ্যোক্তা বলতে আমরা শুধুমাত্র বুটিক বাটিক এ ধরনের কাজকর্মে আমরা দেখে থাকি, সেই নারীদের যে উদ্যোক্তা কিংবা যে উদ্যোগ, সেখানে আসলে বৈচিত্র্য কেন আসছে না? বৈচিত্র্য আসছে না কেন, প্রথমত তো আমি বলবো যে নারী উদ্যোক্তারা আছে কয়জন, 10%-এর কম আমাদের যদি আমরা উদ্যোক্তাতে দেখি। তো এটা হচ্ছে যে নারীদেরকে আরো নারীদেরকে উৎসাহ করা যে ওনারা উদ্যোক্তা হোক। এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশে আমরা সবাই একটা চিন্তা করে নিই যে যদি একটা স্টেবল ফাইন্যান্সিয়াল ফিউচার লাগে তাহলে আমরা একটা চাকরি করব, আমরা উদ্যোক্তাতে হতে চাচ্ছি না। এবং বৈচিত্র্য অ্যাকচুয়ালি কেন আসছে না, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এক ধাপ পিছায় যেতে হবে। আমরা শিক্ষায় আসি, আমরা যদি আমাদের BWCCI যেটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা চেম্বার এবং আমাদের 4000-এর বেশি সদস্য আছে, কিন্তু তার মধ্যে শুধু 5% আমরা দেখছি যে গ্র্যাজুয়েট।
তাছাড়া আমরা দেখছি যে কেউ এসএসসি পাস বা কেউ বিলো এসএসসি পাস। তো শিক্ষার ব্যাপারে আমরা দেখছি যে প্রাইমারি প্রাথমিক শিক্ষা নারীরা কিন্তু বেশ ভালো এগিয়ে আছে, কিন্তু যখন আমরা উচ্চ শিক্ষার দিকে চিন্তা করছি, যে হায়ার স্টাডিজ যেটা বলে, সেখানে কিন্তু নারীদের ফিগার অত বেশি না। ওনারা আস্তে আস্তে দেখবেন যে হয়তো বা ওনাদের বিয়ে হয়ে যাচ্ছেন বা ওনারা পড়াশোনা করছেন না, বুটিক করছেন, যাই করছেন। তো সিন্স ওনাদের শিক্ষাটা নাই, ওনাদের শিক্ষার সেই আলোটা নেই, ওনাদের ভিশনটা ন্যারো। যেটা আমরা বলি যে 1905 সালে আমাদের বেগম রোকেয়ার একটা খুবই নামকরা বই আছে সুলতানাজ ড্রিম। উনি ওখানে বলেছিল যে নারীদের উন্নয়ন তখনই হবে, আর্থিক, পারিবারিক এবং নিজের উন্নয়ন, যদি ওনাদের কাছে শিক্ষার আলো আসে। তো আমরা যেটা করছি যে উচ্চ শিক্ষার আলো কিন্তু নারীদের কাছে পৌঁছাচ্ছে না। তো ওনাদের কাছে অপশনও নাই যে আমি আইটি সেক্টরে যাব বা আমি টেকনিক্যাল সেক্টরে যাব। তো এই জন্য আমার মনে হয় যে আমরা সেই বৈচিত্র্যটা নারীদের মধ্যে দেখে পাই না। যেমন আমরা যদি ডিজিটাল সেক্টর বা আইটি সেক্টরে দেখি, তাহলে কিন্তু নারীরা নাই বললেই চলে। তো কেন হবে না? ডিজিটাল বাংলাদেশ হওয়া আমাদের একটা এম, একটা বাংলাদেশী হিসাবে আমরা ডিজিটাল বাংলাদেশ হতে চাই। তো ডিজিটাল বাংলাদেশ কি শুধু পুরুষদেরই হবে? মহিলাদেরকে, নারীদেরকেও তো এটাতে এগিয়ে নিয়ে আসতে হবে। সো ওটাতে একটা কোটা সিস্টেম করা, ওনাদেরকে উৎসাহ দেওয়া, যেভাবে আমরা প্রাথমিক শিক্ষাতে নারীদেরকে নিয়ে এসেছি ওভাবে আমরা ওনাদেরকে উৎসাহ দিতে হবে, ওনাদেরকে ইনসেন্টিভ দিতে হবে যে ওনারা উচ্চশিক্ষাও গ্রহণ করুক এবং ওখান থেকেই উদ্যোক্তারা বের হয়ে আসবে। এবং একজন নারীকে শিক্ষা দিলে, যেটা আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন উনি বলেছিল, যে আমি যদি নারীর শিক্ষার মধ্যে $1 খরচ করি, তাহলে আমার কিন্তু 2-3 বছরের মধ্যে $30 ওটার উপর রিটার্ন আসবে। তো এটা একটা খুবই সাউন্ড ইনভেস্টমেন্ট এবং আমার মনে হয় এটা অনেকেরই করা উচিত। এবং শুধু আমি বলবো না ট্রেডিশনাল এডুকেশন, আমরা যদি প্রশিক্ষণ বা ভোকেশনাল ট্রেনিং যেটা বলি, যে কারিগরি শিক্ষা, তাহলে সেখানে যদি আমি চিন্তা করি শুধু 26% নারী বাংলাদেশের এটা সুযোগ পাচ্ছে। তো আমার যেটা মনে হয় যে এই প্রশিক্ষণের ব্যাপারেও আমাদের আরেকটু প্রয়োজন আছে, নারীদেরকে এগিয়ে নিয়ে আসা, ওনাদের জন্য ইনস্টিটিউট খোলা, ওনাদেরকে এটা হয়তো বা ফ্রি করে দেওয়া, জানি ওনারাও এটাতে এগিয়ে আসতে পারে। আমরা দেখি যে আসলে জনশক্তি রপ্তানিতে নারীর একটি অংশগ্রহণ শুরু হয়েছে। সেখানে কি শুধুমাত্র যে গৃহের কাজের জন্য সেই ইয়েটা ব্যবহার হচ্ছে, সেখানে বৈচিত্র্যটা কেন আসছে না? আমি সেই ব্যাপারটাও এখানে, যে আমরা যেটা করছি হলো যে আমরা নারীদেরকে শিক্ষা না দিয়ে ওনাদেরকে যে হাউস হোল্ড ওয়ার্কের জন্য আমরা রেমিটেন্স সেক্টরে পাঠাচ্ছি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে, একটু প্রশিক্ষণ দিয়ে যদি ওনাদেরকে আমরা পাঠাচ্ছি, তখন যেটা হবে হলো যে ওনাদের যে ওয়েজ গ্যাপটা হবে, যে রেমিটেন্সটা হবে বাংলাদেশে, ওটাও কিন্তু বেড়ে যাবে। তো আমাদের এটা অ্যাকচুয়ালি একটা কাজ করতে হবে, এটাতে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে হবে। এটা নিয়ে আমাদের মনে হয় এজ এ নারী উদ্যোক্তা, একজন বাংলাদেশী হিসাবে আমার মনে হয় এটার অনেক উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব আপনার যে পরামর্শগুলো এগুলো যথাযথভাবে গ্রহণ করা হবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম নারী উদ্যোক্তা এবং উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন বিডব্লিউসিসি এর ডিরেক্টর রিদমা খান। চলে যাচ্ছি পরের খবরে। স্বাধীনতার 45 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশে চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের কোনো বাস্তব নির্ভর পরিসংখ্যান প্রস্তুত করা হয়নি। গুরুত্বপূর্ণ সব খাদ্য সামগ্রীর কি পরিমাণ পণ্য দেশে উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ বিদেশ থেকে আমদানি করতে হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই অবস্থায় আসন্ন বাজেটে পরিসংখ্যান প্রস্তুতের পাশাপাশি ব্যাংক ঋণের হার কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে ভোগ্যপণ্যের সামগ্রীর মধ্যে শুধুমাত্র চাল ছাড়া ডাল, তেল, মশলা সহ অন্যান্য ভোগ্যপণ্যের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্যপণ্য। কিন্তু ভোগ্যপণ্য সংক্রান্ত সঠিক ও তথ্য নির্ভর কোনো পরিসংখ্যান না থাকায় প্রায় বাজারে নানা ধরনের সংকট দেখা দেয়। আমদানি কত করছি আমরা, সরকার করুক বা পাবলিক যে কোনো কেউ করুক, এগুলোর একটা আসলে ডাটাবেস দরকার। এই অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাসেসমেন্টটা থাকলে পরে ক্রাইসিস পিরিয়ডে আপনি ক্রাইসিস মিট করা যায়, অথবা ওভার ইম্পোর্ট হবে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না, স্টেবল থাকবে। ভোগ্যপণ্যের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির জন্য আসন্ন বাজেটে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদ কমানোর দাবি তাদের। রেট অফ ইন্টারেস্টটা শুধু ভোগ্যপণ্যের ক্ষেত্রে এটা 6% বা 5% এইভাবে নেওয়া যায় কিনা সরকার এবং আমার মনে হয় ব্যাংকারদেরকে বসে, বাণিজ্য মন্ত্রণালয় সব বসে এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। ভোগ্যপণ্য আমদানির সময় আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে বাজেটে শুল্ক হার নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ওয়ার্ল্ড মার্কেট যখন বেড়ে যায়, যেটা একটা পণ্য দেয়, বুকিং বাড়লে আমরা কেন ডিউটিটা কমা দিব, আর বুকিং বেশি কমে গেলে আমরা ডিউটিটা বাড়াই দেবো। সেই যদি থাকে, সেই সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে যোগ্য পরিমাণ আমার মনে হয় স্বাভাবিক থাকবে। মূলত অস্ট্রেলিয়া, কানাডা থেকে ডাল, ব্রাজিল থেকে চিনি ও গম, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, শ্রীলঙ্কা থেকে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, ভারত, চীন, মিয়ানমার থেকে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এবং মালয়েশিয়া থেকে ভোজ্য তেল আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুইফট কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাজ উদ্দিন। রোববার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এখনো বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমেই অর্থ স্থানান্তর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 100 দিনের মাথায় ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন তদন্ত কমিটির আহ্বায়ক ডক্টর ফরাজ উদ্দিন। প্রায় 2 মাসের তদন্তে উঠে এসেছে কম্পিউটার ভাইরাস সফটওয়্যার ম্যালওয়্যার সিস্টেমের মাধ্যমে চুরি হয়েছে অর্থ। তবে নিরাপত্তার বিকল্প ব্যবস্থা না থাকা এবং দুর্বল ব্যবস্থাপনার দায় কোনোভাবেই সুইফট এড়াতে পারে না বলে মন্তব্য তদন্ত কমিটির। আর বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ না পেলেও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলোকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেন। এই যে সিস্টেমের একটা ব্যাকআপ থাকার কথা, সেই ব্যাকআপটা তারা করে নেয়। সুইফটকে তার দায় স্বীকার করতে হবে। অস্বীকার করে 100 বার বললেও এটা, 1 লক্ষ বার বললেও এটা হবে না। 1.5 মাস ধরে তারা তাদের সিস্টেম থেকে কোনো ইনফরমেশন রিকভার করে রিপ্রোডিউস করতে পারে নাই। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ যে সুইফটের সিস্টেমটা কম্প্রোমাইজ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই ব্যাপারে অসাবধান, অসতর্ক, অদক্ষ, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু তারা জ্ঞানত এই ডাকাতি বা চুরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, এই প্রমাণ আমরা এখনো পাইনি। বাংলাদেশ ব্যাংকের নিশ্চিত তথ্য না পেয়েই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অর্থ ছাড়ের বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য ডক্টর ফরাজ উদ্দিনের। সন্দেহ জাগলো, তারপরেও পেমেন্ট করলো, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, প্রশ্নের উত্তর তারা পাইল না, তাহলে পেমেন্ট করে দিল কেন? যাদের কাছে পেমেন্ট করেছিল তাদের কাছে স্টপ পেমেন্ট কেন করলো না? তবে সমন্বিত উদ্যোগ নিলে ফিলিপিন্সের 5 কোটি 20 লাখ ডলার উদ্ধার হবে বলে মনে করেন তিনি। মামলা মোকদ্দমা করে আমরা সমন্বিতভাবে চেষ্টা করলে বোধহয় সিংহভাগ অর্থ উদ্ধার করতে পারবো। 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় মহাসিনের 3 বছর পার হলেও এখনো উপকূলীয় জেলা বরগুনার ক্ষত কাটেনি। পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ। নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, যা আছে তাতে জেলার 6 ভাগ মানুষেরও জায়গা হয় না। এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে শঙ্কা বাড়ছে উপকূলীয় লাখো মানুষের। অবশ্য উঁচু বেড়িবাঁধ নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এম এ আজিমের তথ্য ও ইসাম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালে প্রলয়ঙ্করী সিডরের চিহ্ন মুছতে না মুছতে 2009 সালে আইলায় আবারও লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এই 2 মহা দুর্যোগে সবকিছু হারানো উপকূলবাসীর নতুন করে বাঁচার চেষ্টার মধ্যে 2013 সালে এই দিনে হানা দেয় ঘূর্ণিঝড় মহাসেন। সেদিনের ঘূর্ণিঝড় কেড়ে নেয় অনেক মানুষের প্রাণ, ধ্বংস হয় শত শত ঘরবাড়ি, সে সাথে জমির ফসল। সেদিনের সেই দুর্বিষহ স্মৃতি আজও ভুলতে পারেননি এই অঞ্চলের মানুষ। যে ওই কুল দিয়ে ছুটে গেছে সেই মানুষজন কমে যাইবে কতে করলে সেন্টারে কতে রইলে যে আর যে ওই গাছে উঠতে হেয়ের পর গিয়ে কতে এরকম হাবড়াইয়ে ধরিয়ে রয়েছে। খাল পারে গুনে আমি আসছিয়া মা বোনদেরকে বলতে পারিনি যে তোমরা সবাই ঘরে ঘরে নামো, ঠিক আছে? হ্যার মধ্যে আমাদের ওই বাড়ির ভিতর এই ক্রমহমান পানি হয়ে গেছে। এরপর বানভাসীদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু স্থানীয়দের অভিযোগ, উঁচু ও টেকসই বাঁধ নির্মাণ না। আসন্ন বর্ষা মৌসুম নিয়ে শঙ্কিত তারা। বন্যার আগে যে বেড়িবাঁধ ছিল, বন্যার পর কিছুই করে না, টাকা হুনি আইছে, এটা আইছে, ওটা আইছে, কিন্তু কোনো কাজ হয় নাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, পরিকল্পনা অনুযায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে। যেগুলো ভাঙন রক্ষা করা হচ্ছে, এগুলো পরবর্তীতে মেজর রিহ্যাবিলিটেশন ওয়ার্ক হিসাবে ইসিআরআরপি প্রজেক্টের অধীনে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পগুলো অনগোয়িং আছে। অনগোয়িং হওয়ার কারণে এখনো আক্রান্ত হচ্ছে ভাঙন। এই প্রকল্পগুলো হয়ে গেলে আর ওই বাঁধগুলো ভাঙবে না।
এদিকে অত্যাধিক দুর্যোগ ঝুঁকিতে থাকা এ জেলার প্রায় 12 লাখ মানুষের জন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে মাত্র 324টি। আবার এগুলোর মধ্যে অনেকগুলোই নিজেই ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বরগুনা। জলাবদ্ধতা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না সিলেট নগরবাসী। সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট ছড়িয়ে পানি উঠে যায় বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে। নগরবিদরা বলছেন, সময়মতো ড্রেন পরিষ্কার না করা এবং ছড়া ও খালগুলো দখলমুক্ত না হওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে না। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করতে তৈরি করা হচ্ছে 250 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল হাদি রিপোর্ট। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের হাওয়াপাড়া এলাকা। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে। রাস্তা ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানেও। শুধু হাওয়াপাড়া নয়, বৃষ্টি হলেই শহরের বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। মারাত্মক আকার ধারণ করে ইলেকট্রিক সাপ্লাই, মদিনা মার্কেট, উপশহর, 13 রতন, লালাদিঘির পাড় ও শিবগঞ্জ এলাকায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। সামান্য বৃষ্টিতে এই হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, চলাফেরা করা যায় না। সকালে উঠে সব দেখলো যে দোকানপাটের সামনে সব নষ্ট হয়ে গেছে, ভিজা পানি ঢুকছে। নগরবিদরা বলছেন, জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনকে ছড়া খাল উদ্ধারের পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ছড়াগুলি উদ্ধার প্লাস ড্রেনগুলি পরিষ্কার, ওই কাজের মধ্যে কিছুটা শ্লথগতি পরিলক্ষিত হচ্ছে। ছড়াগুলি উদ্ধার করে ছড়া এবং ড্রেন পরিষ্কারটা রাখতে হবে। তবে নগর কর্তৃপক্ষের দাবি, এখন আর আগের মতো জলাবদ্ধতা হয় না। আর পুরোপুরি জলাবদ্ধতা দূর করতে 250 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ড্রেনগুলো কিছু কিছু জায়গায় ছোট আছে বা সংকীর্ণ আছে, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পানিটা নেমে যাচ্ছে। শহরের মধ্যে দিয়ে 11টি প্রবাহমান ছড়া খাল যেগুলো আছে, সেগুলো আমরা রিটেনিং ওয়াল করে এগুলোকে আমরা দখলমুক্ত করার ব্যবস্থা করব। ইতিমধ্যে এই প্রকল্পটি জমা দেওয়া হয়েছে। নগরীর পানি ছড়া হয়ে গিয়ে মিশে সুরমায়, কিন্তু নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সুরমা এখন আর আগের মতো পানি ধারণ করতে পারছে না। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজশাহীতে পদ্মার পাড়ে বাঁধের উপর দখলদাররা গড়ে তুলছে নানা ধরনের অবৈধ স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংরক্ষা বাঁধ, অন্যদিকে নদীর পাড়ে ছুটে এসে সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন বিনোদন প্রেমীরা। আর দখলদাররা দায় চাপাচ্ছেন স্থানীয় বড়ভাইদের উপর। বারবার নোটিশ দিয়েও এসব অবৈধ স্থাপনা সরানো সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ ভাবছে সমন্বিত উদ্যোগের কথা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নগর জীবনের সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলে বিনোদনের জন্য অনেকেই আসেন পদ্মার পাড়ে। 2010 সালে পদ্মার পাড়কে কিছুটা পরিপাটি করে তোলে সিটি কর্পোরেশন। এরপরই নদীর বাঁধকে ঘিরে পাল্লা দিয়ে শুরু হয় দখলের হিড়িক। বসার বেঞ্চ, হাঁটা চলার স্থান, এমনকি ফাঁকা স্থানেও গড়ে উঠেছে দখলদারদের নানা ব্যবসা। শহর রক্ষায় এ বাঁধে গড়ে তুলেছে অবৈধ স্থাপনাও। এতে ঘুরতে আসা নগরবাসীকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা সমস্যায়। গরমের দাবদাহে একটু দক্ষিণামলয় সমীরণে একটু গা ভাসিয়ে দিয়ে একটু চমৎকার বাতাস উপভোগ করবে, সেটি হচ্ছে না। এটা আসলে নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। এখানে আসে হলো মূলত বিনোদনের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, তো সেই এন্টারটেইনমেন্ট তো করতে পারে না, তো এদের বিজনেসের জন্যই কিন্তু আমাদের মূলত ঝামেলাটা হয়। দখলদাররা বলছেন, কোনো প্রকার ক্ষতি না করেই বড় ভাইদের আশীর্বাদে এখানে আছেন তারা। জায়গাটা ছোট ছিল, আস্তে আস্তে ভরাট দিয়ে আপনার জায়গাটা বাড়াই দিয়ে যাতে ব্যবসা বাণিজ্য হয়। বড় ভাইরা আছে, বড় ভাইদের অনুমতি নিয়ে আমরা ব্যবসা করছি। তবে বিশেষজ্ঞরা বাঁধের উপর এমন স্থাপনাকে বিপজ্জনক হিসেবেই দেখছেন। কনক্রিটের যে স্ল্যাবগুলো ইউজ করা হয়েছে কিংবা হচ্ছে যেখানে বিভিন্ন বালুর বস্তা ফেলে হচ্ছে স্লোপটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা ইনস্টেবল হয়ে যেতে পারে। অবশ্য সিটি কর্পোরেশন জানায়, শীঘ্রই বাঁধ ও নদী পাড়ের সৌন্দর্যের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। উচ্ছেদের জন্য আমার ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ আমার স্টেট অফিসার সহ তাদেরকে চূড়ান্ত নোটিশ দিয়ে আসছে। এর মধ্যে যদি না হয় তাহলে খুব অচিরেই দেখতে পাবেন যে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী শহরের কোল ঘেঁষে 17 কিলোমিটার শহর রক্ষা বাঁধে অবৈধ স্থাপনা রয়েছে শতাধিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। অগ্নি ও ভবন নিরাপত্তায় এ পর্যন্ত 56% পোশাক শিল্প কারখানা নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে অ্যাকর্ড ফাউন্ডেশন। রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানায় প্রতিষ্ঠানটি। এ সময় কারখানা পরিদর্শনের সার্বিক কার্যক্রম তুলে ধরে অ্যাকর্ডের কান্ট্রি এক্সিকিউটিভ ডিরেক্টর রব ওয়েস জানান, 2013 সাল থেকে এ পর্যন্ত অ্যাকর্ড 1500
50টি কারখানার সবগুলোতে অগ্নি, বৈদ্যুতিক এবং কাঠামোগত নিরাপত্তা পরিদর্শন করেছে। এছাড়া নতুন করে তালিকাভুক্ত আরও 75টি কারখানার প্রাথমিক পরিদর্শনের আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কারখানায় নিরাপত্তা কমিটি গঠনের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত আছে। আমরা এ পর্যন্ত 3 ধাপে কাজ করেছি। আমাদের পরিদর্শন করা ত্রুটিপূর্ণ কারখানাগুলো সংস্কারের প্রায় 56% কাজ শেষ। এ কাজে বাংলাদেশে 200-র বেশি সক্রিয় কর্মী কাজ করছে। বাকি কাজগুলো 2018 সালের মধ্যে শেষ করা হবে। গেল বছর 1072 কোটি টাকা মুনাফা করেছে জনতা ব্যাংক। রোববার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত 9ম সাধারণ সভায় তথ্য জানানো হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল বছরের মতো চলতি বছরও সরকারকে 1 কোটি টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পর্যায়ে আমি জনতা ব্যাংক লিমিটেডের বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইউএস বাংলা নেপালের কাঠমান্ডুতে চালু করেছে আন্তর্জাতিক ফ্লাইট। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক রুটে আরও বেশ কিছু ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মামুন। এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, কানাডিয়ান হাই কমিশনার বেনিয়ট পিয়েরে লারামি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেল 3টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলার উদ্বোধনী ফ্লাইটটি 76 জন যাত্রী নিয়ে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রা করে। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের অব্যাহত দর পতনে বিপাকে পড়েছে বাহরাইনের পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প। শিল্প সংশ্লিষ্টরা বলছেন তেলের দাম কমায় উৎপাদন খরচ কমলেও বিশ্ববাজারে চাহিদা কমেছে এ ধরনের পণ্যের। তাই এমন অবস্থায় মুনাফা গুনতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। গত প্রায় 2 বছর ধরে অব্যাহত দরপতনে যখন জ্বালানি কোম্পানিগুলো বিপর্যস্ত, তখন এর বিপরীতে নিজেদের লাভের পাল্লা ভারী করতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন শিল্প উৎপাদক প্রতিষ্ঠান। কিন্তু বিপরীত চিত্রও রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে গালফভুক্ত দেশ বাহরাইনের রিসাইক্লিং শিল্প। বিশ্বজুড়ে নিত্যপণ্যের চাহিদা কমার সঙ্গে সঙ্গে কমেছে দেশটির পুনঃপ্রক্রিয়াজাতকরণ পণ্যের বাজার। আসলে বিশ্বব্যাপী তেলের দাম কমায় আমাদের পণ্যের চাহিদা কমেছে। যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করতাম তা এখন একেবারেই কমে গেছে। বাজারে টিকে থাকতে আমরা পণ্যের দাম কমিয়েছি, কিন্তু এতেও কাজের কাজ কিছু হচ্ছে না। রিসাইক্লিং প্রতিষ্ঠানগুলো বলছে গত 1 বছরে তাদের বিক্রি কমেছে 35 থেকে 40% পর্যন্ত। বাহরাইনের পুনঃপ্রক্রিয়াজাতকরণ পণ্যের সবচেয়ে বড় ক্রেতা দেশ চীন, সৌদি আরব, ভারত ও পাকিস্তান। আমরা মূলত প্লাস্টিক, কাগজ ও কাঁচ প্রক্রিয়াজাত করে পণ্য প্রস্তুত করি। দেশটির অর্থনীতিতে বছরে প্রায় কয়েক কোটি ডলার যোগ করছে এই শিল্প, কিন্তু সম্প্রতি এতে ভাটা পড়েছে। বাহরাইনে বছরে 20 লাখ টন বর্জ্য ফেলে দেওয়া হয়। 1985 সাল থেকে দেশটিতে যাত্রা শুরু করে এই শিল্প। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল ইনকে 100 কোটি ডলারের বিনিয়োগ করবে চীনা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানি ডিডি চুইং। ডিডি চুইং এই সময় ডিডি কুইদি নামে পরিচালিত ছিল। চীনের অন্তত 400 শহরে এই প্রতিষ্ঠানটি 30 লাখ গ্রাহক রয়েছে। ডিডি চুজিং কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে দুই কোম্পানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হবে। মোবাইলে ইন্টারনেট ব্যবহার সহজ করছে অ্যাপল। অন্যদিকে গাড়িতে মোবাইলের অ্যাপ্লিকেশন ব্যবহারের মধ্য দিয়ে ভ্রমণের পরিবেশ তৈরি করছে ডিডি চুজিং। বিশ্লেষকরা বলছেন অ্যাপ ডেভেলপাররা এখন চীনকেই বড় বাজার হিসেবে বেছে নিচ্ছেন। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে
প্রধান যে তিনটি সূচক রয়েছে তিনটি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি যে এস এবং ডিএসসি 30 ইন্ডেক্স তিনটি সূচকই এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী। আমরা যদি প্রথমে ডিএসসি এক্স ইন্ডেক্সের পরিস্থিতি দেখি তাহলে এখন পর্যন্ত 15.91 পয়েন্ট যুক্ত হয়ে অবস্থান করছে 4291 পয়েন্ট। ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচকটি রয়েছে এখানেও 4.17 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়েছে এবং এখন পর্যন্ত অবস্থান করছে 1054 পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্স এখানে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং 7.24 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়ে অবস্থান করছে 1667 পয়েন্টে। এখন পর্যন্ত যদি লেনদেন পরিস্থিতি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 81 কোটি টাকার লেনদেন হয়েছে টাকার অঙ্কে এবং দাম বাড়ার তালিকা যদি আমরা দেখি তাহলে এখন পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, অর্থাৎ এখন পর্যন্ত যদি আমরা বলি 153টি প্রতিষ্ঠানে কিন্তু দর বেড়েছে এবং কমেছে মাত্র 55টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 54টি প্রতিষ্ঠানের দর। আমরা যদি টপ 20 তালিকা দেখে নেই তাহলে এখন পর্যন্ত টপ 20 তালিকার 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। এই কোম্পানিটি সর্বশেষ 37 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 38 টাকা লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন দরের প্রতিষ্ঠানটি 36 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। লিন্ডি বাংলা রয়েছে তালিকার 2 নম্বরে, প্রতিষ্ঠানটি 1425 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর 1442 টাকা। যদিও প্রতিষ্ঠানটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 1402 টাকায় প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। ডোরিন পাওয়ার রয়েছে তালিকার 3 নম্বরে, এটি 61 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং দর বাড়ার তালিকা যদি আমরা দেখি 62 টাকা 60 পয়সা এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি, যদিও প্রতিষ্ঠানটি 60 টাকা 50 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। আমরা যদি তালিকার 4 নম্বরে দেখি তাহলে এখন এই প্রতিষ্ঠানটি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটি 164 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটির 165 টাকা এবং 163 টাকা সর্বনিম্ন লেনদেন নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থান করছে তালিকার 4 নম্বরে। যে বিএসআরএম লিমিটেড রয়েছে তালিকার 5 নম্বরে, এই প্রতিষ্ঠানটি 135 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 136 টাকা 60 পয়সায়, যদিও কোম্পানিটি 133 টাকা 60 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। সামিট লিমিটেড রয়েছে তালিকার 6 নম্বরে, এই প্রতিষ্ঠানটি 41 টাকায় 30 পয়সায় লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 42 টাকা 50 পয়সা নিয়ে সর্বোচ্চ দরে এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে তালিকার এবং এই প্রতিষ্ঠানটি 38 টাকায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। আমরা যদি তালিকার 7 নম্বরে দেখি তাহলে আইটিসি অর্থাৎ আইটি কনসালটেন্ট লিমিটেড, এই প্রতিষ্ঠানটি রয়েছে তালিকার 7 নম্বরে এবং সর্বোচ্চ এটি 54 টাকা 50 পয়সা দর নিয়ে সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে, যদিও কোম্পানিটি 51 টাকা 50 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। আমরা যদি তালিকার 9 নম্বরে চলে যাই তাহলে যমুনা অয়েল রয়েছে, এই প্রতিষ্ঠানটি 194 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 194 টাকা 80 পয়সায় সর্বোচ্চ লেনদেন এই প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠানটি 190 টাকা পর্যন্ত সর্বনিম্ন দর নেমেছিল। বিএসএসএল রয়েছে তালিকার 10 নম্বরে, এই প্রতিষ্ঠানটি মাত্র 11 টাকা সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 11 টাকা 10 পয়সায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 10 টাকা 2 পয়সায় সর্বনিম্ন লেনদেনে নেমেছে। তালিকার 11 নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক, এটি 23 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 23 টাকা 20 পয়সায় 23 টাকা 90 পয়সায় প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটির 23 টাকা 20 পয়সায় এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আমরা এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এরকমই। আমরা চলে যাচ্ছি পরের খবরে। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাড়ির যে শিরোনামগুলি। বাধ্যতামূলক হলেও রাজুকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেওয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই, সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। আগামী বাজেটেও 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি নারী উদ্যোক্তাদের, অর্থের সঠিক ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। এবং স্বাধীনতার 45 বছরও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের, নেই বিদেশ থেকে আমদানির তথ্য। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।